হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাস পর্যন্ত ভেক্টর বিভাজনের যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করে ফেলেছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর এডিশন বা ভেক্টর যোগ, অর্থাৎ ভেক্টর রাশিকে তুমি কিভাবে যোগ করবা। তার আগে শুরু করি এখান থেকে। দেখো, মনে করো তোমাকে 79 আর 85 যোগ করতে বললো। কিভাবে যোগ করবা? 5 আর 9 14, 14 4 হাতে থাকবে 1, 8 7 15, 15 আর 1 16। এই যে তুমি ছোট্ট একটা যোগ করলা, এই যোগটার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে তুমি করেছো। তুমি কি এটা করতে পারতা যে আগে 8 আর 7 যোগ করলা তারপর এটা যোগ করলা? এটা কিন্তু করতে না। আবার যদি এমনটা তোমাকে বলা হইতো যে 5 আর 9 আগে 14 বসাও, 8 আর 7 15 বসাও, এভাবে কি আমরা যোগ করি? যোগ করি না। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য যোগের একটা বিশেষ পদ্ধতি বের করে রেখেছি, ঠিক আছে? তো আমরা এভাবে যে যোগগুলো করছি সেগুলো হচ্ছে স্কেলার রাশির যোগ। তো আজকে আমরা করব ভেক্টর রাশির যোগ। তো ভেক্টর রাশির যোগের বেলাতেও আমাদেরকে নির্দিষ্ট কিছু রুলস ফলো করতে হবে। তোমরা এর আগের ক্লাসগুলোতেও কিছু কিছু ভেক্টর রাশির যোগ করে এসেছো। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি দেখাই যে এখানে একটা বল জাতীয় কিছু আছে, তুমি এই দিক থেকে এই বলের উপরে 10 নিউটন বল দিয়েছো, আবার আরেকজন ওই বলটাকেই এই দিকে টেনে নিয়ে যাচ্ছে 10 নিউটন বলে। তাহলে বলো তো এই বস্তুর উপরে কতটুকু বল কার্যকর হবে? অবশ্যই তুমি যেটা ভাবছো সেটাই, 20 নিউটন। এবার ভাবো যে একটা বস্তুকে তুমি এই দিকে টানছো 20 নিউটন বলে, ওই বস্তুটাকে একজন এই দিকে টানছে 5 নিউটন বলে। এখন বলো তো এই বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? খেয়াল করে দেখো, এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু মোটে 25 নিউটন, কিন্তু 25 নিউটন এখানে কার্যকর হবে না। কতটুকু কার্যকর হবে এটাও তুমি ধরতে পেরেছো, কার্যকর হবে 15 নিউটন। তো খেয়াল করো, আমি যদি বলি যে তোমার কাছে একটা পকেট আছে, পকেটে এই দিক থেকে আসলো 10 টাকা, এই দিক থেকে আসলো 10 টাকা, তোমার পকেটে কত টাকা আছে? অবশ্যই 20 টাকা। আবার যদি বলি তোমার এই দিক থেকে পকেটে আসলো 10 টাকা, সামনে থেকে আসলো 10 টাকা, তোমার কাছে কয় টাকা আছে? সেম 20 টাকাই আছে। এখন কথা হলো ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে না। স্কেলার রাশির যখন তুমি যোগ করছো তখন কোন দিক থেকে আসছে কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন পড়ছে না। একটা জায়গাতে কতটুকু আছে সেটা জানলেই হচ্ছে। কিন্তু ভেক্টর রাশির যখন আমরা যোগ করছি তখন এই দিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য ভেক্টর রাশির যোগের বেলায় আমরা ডিরেক্ট বলতে পারবো না যে 10 আর 10 10 নিউটন আর 10 নিউটন যোগ করলে হয় 20 নিউটন, ঠিক আছে? 10 টাকা আর 10 টাকা মিলে যেমন 20 টাকা হয়, 20টা আম আর 20টা আম মিলে যেমন 40টা আম হয়, ঠিক তেমনই ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না যে 10 নিউটন আর 10 নিউটন 20 নিউটনই হবে। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে, যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি যে দুইটা যদি দুই দিকে হয় 10 10 করে, আলটিমেট এখানে রেজাল্ট কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, আবার দুইটা যদি একই দিকে হয় 10 10, তখন আবার যোগ হয়ে যাবে। যদি এমনটা হতো যে একটা বস্তুকে এই দিকে একজন টানছে 10 নিউটন বলে, এই দিকে একজন টানছে 10 নিউটন বলে, মাঝখানের কোণ 60 ডিগ্রি, এখন বলো তো কতটুক বল কার্যকর হবে? দেখো, আমরা ছোটবেলা থেকে এই দুইটা টাইপস প্র্যাকটিস করে আসি, এটা অটোমেটিক আমাদের হয়ে যায়। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে তখন আমরা কিভাবে যোগফলটা বের করব? তো আমরা আজকের ক্লাসে এই যে ভেক্টর রাশিগুলো আছে, ঠিক আছে, এই ভেক্টর রাশিগুলো কিভাবে যোগ করতে হয় সেই বিষয়টা দেখব, ঠিক আছে? তো এটা মাথায় রাখবো যে স্কেলার রাশির যোগের বেলায় দিকের কোনো প্রভাব নাই, আর ভেক্টর রাশির যোগের বেলায় দিকটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো ঠিক আছে, আমরা আরেকটু ছোট কয়েকটা জিনিস জেনে এসে যোগফলটা
শুরু করে দেব। দেখো, মনে করো যে একটা বস্তু আছে এখানে, তুমি এই দিকে দিলা 20 নিউটন বল, এই দিকে দিলা 5 নিউটনের একটা বল। তোমাকে বলা হবে যে এই বস্তুর উপরে কতগুলো বল প্রয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো বল প্রয়োগ করা হয়েছে 20 আর 5 25 নিউটন। এখন এখানে কার্যকর কতটুকু আছে, কার্যকরকে আমরা ইংলিশে বলি নিট, যে নিট ফোর্স কত। আচ্ছা, এটাকে আমরা অনেক সময় রেজাল্টেন্টও বলি, বা রেজাল্ট যেটাকে বলা হয়, যে কতটুক ফাইনালি আমার কাজে লাগলো, এটাকে বলা হয় যে রেজাল্টেন্ট। আমরা একটা শব্দ বাংলায় বলি, এই শব্দটা প্রায় আমরা ব্যবহার করি, উপলব্ধি। এই উপলব্ধি শব্দটা আমরা কখন ব্যবহার করি দেখবা, কোনো একটা ঘটনা শেষে তুমি বলো এতদিন পরে বুঝলাম আসলে ওর মনে এরকম ছিল। এই যে এতদিন পরে তুমি বুঝলা মানে কি, তোমার সামনে এখন রেজাল্ট চলে এসেছে। তো এই উপলব্ধি মানে এতদিনে যা ঘটনা ঘটেছে সবকিছুকে তুমি ক্যালকুলেশন করে ফাইনালি তোমার একটা মানে সিদ্ধান্ত তুমি নিতে পারছো যে আসলে এতদিনে কি হয়েছে। তো এজন্য এই উপলব্ধি শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো উপলব্ধি মানে বাংলায় হইলো ফলাফল, যে তোমার এটা হচ্ছে ফলাফল, তুমি ফাইনালি বুঝতে পেরেছো কি হইলো। আচ্ছা, ফলাফল হয়ে গেছে, ফলাফল। তো এই ফিজিক্সের একটা বদ অভ্যাস আছে। ফিজিক্স কি করে, বাংলা ভাষায় যে শব্দগুলো আছে সেগুলোকে একটু বিকৃত করে উচ্চারণ করে। যেমন আমরা এর আগে দেখেছি যে আপাতত, ফিজিক্স এই আপাতত শব্দটা ব্যবহার করে না, কি করে, একটা ত বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে বলে আপাত। এরপরে দেখবা যে নিপীড়ন বা স্ট্রেস যেটাকে আমরা বলি, এই নিপীড়ন শব্দটাকে আবার নিটা বাদ দিয়ে উচ্চারণ করে পীড়ন, ঠিক আছে। ফিজিক্স কি করবে, আমরা বাংলা যে ভাষাটা আছে সেই ভাষাটার কিছু অক্ষর বাদটা দিয়ে উচ্চারণ করবে। তো ঠিক তেমনি এই যে উপলব্ধি, এই উপলব্ধি শব্দের উপকথাটা বাদ দিবে, বাদ দিয়ে ফিজিক্স এই যে এখানে যে রেজাল্টটা তুমি পাইলা, যে কতটুকু ফাইনালি কার্যকর হইল, সেটাকে ফিজিক্স বলবে লব্ধি। তাহলে এরপর থেকে যখন এই লব্ধি শব্দটা তোমার সামনে আসবে, তুমি বুঝবা যে ফাইনাল রেজাল্ট এটা। তোমাকে যদি বলে লব্ধি বের করো, দ্যাট মিনস তোমাকে এখন ফাইনাল রেজাল্টটা বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা যে ফাইনাল রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে 15 নিউটন। এখন কথা হলো রেজাল্টের মান হচ্ছে 15 নিউটন, তাহলে 15 নিউটন এটাও তো একটা ফোর্স, তাহলে এরও ডিরেকশন থাকবে। তাহলে এই 15 নিউটনের ডিরেকশনটা হচ্ছে, যেহেতু এর মানটা বড়, সো এই দিকে। এখানে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলবো টেনশন বা টান। এই শব্দটা একটু দেখবা, এই শব্দটা আমাদের পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ে লাগবে। আমরা দেখবা এই টান শব্দটা বিভিন্ন সময় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ব্যবহার করে থাকি। তো এই শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন এই টান শব্দটা সিঙ্গেল উচ্চারণ করি না, আমরা বলি টান টান, দড়িটা টান টান হয়ে আছে, খেলায় টান টান উত্তেজনা চলছে। তো দেখবে এই টান শব্দটা কিন্তু আমরা সিঙ্গেল ইউজ করছি না, এটারও কিন্তু একটা মিনিং আছে, কেন আমরা ডাবল ইউজ করছি টান টান। তবে অনেক সময় আমরা লেখার সময় সিঙ্গেল টান লিখবো, টান টানটা লিখবো না। ওই যে বললাম বাংলা ভাষা যেটা করে, যে পুরো একটা শব্দের ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করে, অংশটা উপস্থাপন করে। তো আমরা যেটাকে বাংলা ভাষায় টান টান বলি সেটাকে ফিজিক্স বলবে শুধু টান। আচ্ছা, তখন টান জিনিসটা কি, আমরা কখন বলি যে খেলাটায় টান টান উত্তেজনা, যদি এমন হয় যে 100 বল বাকি আছে, 5টা উইকেট আছে আর 2 রান লাগবে, এই খেলাটাকে কি তুমি টান টান উত্তেজনা বলবা? তুমি কিন্তু বলবা না, কারণ কি খেলার রেজাল্ট তো বোঝাই যাচ্ছে কি হইতে পারে। টান টান উত্তেজনা তুমি কখন বলবা, যখন দুই দলের যে কোনো এক দলের জেতার সম্ভাবনা আছে, ঠিক আছে। ফুটবল খেলার আর 5 মিনিট বাকি, দুই দলেরই দুইটা দুইটা করে গোল দেওয়া হয়ে গেছে, এই 5 মিনিটে যে একটা দিতে পারবে সেই জিতে যাবে। তাহলে এই ধরনের মুহূর্তকে বলি আমরা টান টান উত্তেজনা। তো যখন টান টান শব্দটা থাকবে তখন বুঝবা
যে দুই দিক থেকে সমান বল আসতেছে, তখন সেটা হলো টান টান। এই জায়গা থেকে এই জিনিসটা তোমাকে দিয়ে বলতে পারে, বলো তো এর টেনশনটা কত বা টান বলের মানটা কত। তখন আমরা দেখব কতটুকু বল দুই দিকেই সমান সমান। তো দেখো, এই দিকের 5 নিউটন, এই দিকে যেহেতু 20 আছে, 20-এর মধ্যে অবশ্যই 5 আছে, আবার এক্সট্রা 15 আছে। তো এই যে 5 নিউটন আর এই যে 5 নিউটন, এই দুইটা কিন্তু দুই দিকে সমান। তো এই 5 নিউটন বলটাকে হবে টেনশন বা টান বল। টান বল বলা হয় না, শুধু টান বললেই তোমাকে বুঝে নিতে হবে যে বলটা দুই দিকে সমান সমান। তাহলে এই ক্ষেত্রে টানের মান কত? এই ক্ষেত্রে টানের মান হচ্ছে 5 নিউটন, কারণ এই 5 নিউটন বল এই দিকেও আছে, 5 নিউটন বল এই দিকেও আছে। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এই টান বলটা সব সময় নষ্ট হয়ে যায়। টান টান মানে কি? দুই দিকে সমান সমান না। দুই দিকে যদি সমান সমান ফোর্স থাকে, তাহলে ওরা পরস্পরকে কি করে? নিষ্ক্রিয় করে দেয়। তো এজন্য এই টান বল যেটা, এটা কিন্তু সবসময় অকার্যকর একটা বল। টান বল বাদে এক্সট্রা যে বলটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কার্যকরী বল। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যে এখানে একটা বস্তুকে তুমি এই দিকে টানছো 20 নিউটন বলে, এই দিকে তুমি টানছো 5 নিউটন বলে, তাহলে এখানে তুমি মোট প্রয়োগ করেছো 25 নিউটন বল। এখানে কতটুকু কার্যকরী বল তুমি পাবা? রেজাল্টেন্ট কতটুকু পাবা? এটা অবশ্যই 25 নিউটন পাবা। এখন তোমাকে যদি বলা হয়, বলো তো এখানে টেনশন কত, টান বলের মান কত? এই বস্তুর উপরে, এই বস্তুর উপরে টান বলের মান কত? এই বস্তুর উপরে কিন্তু কোনো টান বল নাই। খেয়াল করে দেখো, বস্তুটাকে এক ডিরেকশন থেকে টানা হচ্ছে, বিপরীত ডিরেকশনে কেউ নাই। সো এই বস্তুটার উপরে কোনো টান বল নাই। আচ্ছা, তো এখানে টান বলটা 0। তাহলে আশা করি টান বলটা বুঝতে পেরেছে। এই টান বলটা পরবর্তীতে আমাদের বিভিন্ন অধ্যায়ে লাগবে। তাহলে টান বল কোনটা? যে পরিমাণ বলটা দুই দিকে সমান সমান থাকে সেটাকে বলবো আমরা টান বল। আচ্ছা, তো আমরা দেখলাম যে দুইটা বল যদি একই দিকে থাকে এবং বিপরীত দিকে থাকে, তাহলে আমরা মোট কতটুকু কার্যকর হবে সেটা বের করতে পারছি। এই যে যতটুকু কার্যকর হবে, এই কার্যকর অংশটুকুকে বলা হয় ভেক্টরটার যোগফল। তাহলে তোমাকে যখন বলবে যে ভেক্টরের যোগফল বের করো, দ্যাট মিনস তোমাকে সাথে সাথে বুঝে যাইতে হবে যে মোট কতটুকু প্রয়োগ করা হয়েছে এটা তোমার কাছে চায় নাই, তোমার কাছে চেয়েছে কতটুকু এখানে কার্যকর হয়েছে। ঠিক আছে? দেখবা যে অনেকে বলবে নেট ফোর্স কত, নেট বলবে না, নিড বলবে। আমি ইংলিশে খুব এক্সপার্ট, তো তাই উচ্চারণগুলো ভুল ভালো হয়ে যায়। আর মাঝে মাঝে দেখবা যে বানান লেখার সময় আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছি বানানকে। আচ্ছা, তো আমরা এখন দেখব যে একটা বস্তুকে এই দিকে একজন টানছে, এই দিকে একজন টানছে। ঠিক আছে? তো এ টানছে পি বলে, এ টানছে ধরো কিউ বলে। দুইজন দুই প্রকার বলে টানছে। এখন আমরা এখান থেকে দুইটা জিনিস বের করব। নাম্বার 1, যে নিট ফোর্স কত বা কার্যকরী বল কত, অথবা রেজাল্টেন্ট কত, অথবা লব্ধি কত। ওকে, এবং লব্ধিটা কোন দিকে কাজ করবে। তো এটা জানার জন্য আমি এই চিত্রটাকে একটু উল্টা করে বানাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এটা একটা ইট, এই ইটটাকে এই দিকে একজন টানছে, এই দিকে একজন টানছে। টানছে মানে কি? ওই যে জেলে যেমন জাল টানে সেভাবে সে টানছে, এভাবে টানছে জিনিসটাকে। তো এও যখন টানছে, এও তখন টানছে। এই বস্তুটার কি হাল হবে? এ কোন ডিরেকশনে যাবে, কতটুকু কার্যকর হবে, আমরা তো এটাই বের করব। তো আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে একজন এই দিকে টানছে, একজন এই দিকে টানছে। এই বস্তুটা দেখবা আস্তে আস্তে করে এই দিকে যাবে, সে না এর কাছে যাবে না এর কাছে যাবে, সে আস্তে আস্তে করে এখানে উঠবে এবং তোমার সামনে সে এভাবে ফ্ল্যাট হয়ে থাকবে। আমরা যদি দুইজন দুই জায়গায় দাঁড়াই, ঠিক আছে, একটা জিনিসকে টানে, দেখা যাবে ওই জিনিসটা কি হয়ে যাবে, এখান থেকে এই বরাবর উঠে সোজা হয়ে থাকবে। এরপর যদি এর বলের মানটা বেশি হয়, ধরো যে অনেক বেশি বল দিচ্ছে, তাহলে এই বস্তুটা দেখা যাবে এই দিকটাতে একটু বেশি চলে এসেছে। আবার যদি এর বলটা বেশি হয়, তাহলে এই দিকে একটু বেশি চলে আসবে। তোমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নাও যে এই দিকে বল প্রয়োগ করলাম 5 নিউটন,
এই দিকে বল প্রয়োগ করলাম 10 নিউটন, মাঝখানের কোণ হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে বললাম আমাকে এখন যোগফল বের করে দাও বা রেজাল্টেন্ট বের করে দাও বা কার্যকরী বল বের করে দাও। এখন তুমি কিভাবে করবা? এখন এটা তো আর স্কেলার রাশি না যে 10 আর 5 15 বলে দেব। এজন্য আমাকে কিছু রুলস মেনে রেজাল্টটা বের করতে হবে। তো এই রেজাল্টটা বের করার বেশ কিছু পদ্ধতি আছে। আমাদের বইয়ে মোটামুটি 5টা পদ্ধতি দেওয়া আছে এই ভেক্টরের যোগফলগুলো বের করার জন্য। সেই জিনিসগুলোর নাম যদি আমি বলি, একটাকে বলা হবে সাধারণ সূত্র বা জেনারেল ল, মানে যোগফল বের করার একটা সাধারণ নিয়ম দেওয়া হবে। এরপর হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ল। এরপর আছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম, সামান্তরিকের সূত্র বা সামান্তরিক সূত্র। আচ্ছা, এরপর আছে বহুভুজ সূত্র। এরপর একটা আছে উপাংশ সূত্র। এটাকে আমাদের বইয়ে উপাংশ সূত্র বলে, ঠিক আছে, বাট আমরা বলবো যে লম্বাংশ। তোমরা জানো যে লম্বাংশ কি জিনিস। আচ্ছা, এই 5টা পদ্ধতিতে তোমাকে ভেক্টর রাশির যোগফলগুলো বের করা শেখানো হবে, আমিও শেখাবো। এর বাইরে আরো একটা পদ্ধতি আছে লামের উপপাদ্য, এটা দিয়েও অনেক সময় বের করা যায়, এটা আমরা ক্ষেত্র বিশেষে ব্যবহার করব। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে সবগুলোই দিয়ে কি রেজাল্ট বের হবে? হ্যাঁ, সবগুলো দিয়ে রেজাল্ট বের হবে। সবগুলো দিয়ে কি একই রেজাল্ট বের হবে? হ্যাঁ, অবশ্যই সব পদ্ধতি দিয়েই একই রেজাল্ট। অলরেডি পাশের সার্টিফিকেট ক্যাম্পাস থেকে দিয়ে দিবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও যায়, তারপরেও তাকে পাশের সার্টিফিকেটটা সঙ্গে সঙ্গে দিবে না। তাকে একটা জিনিসের জন্য আটকায় রাখবে, যে জিনিসটা হচ্ছে থিসিস বা প্রজেক্ট, বা অনেকে থিসিস করে, অনেকে প্রজেক্ট করে, অনেকে রিপোর্ট করে, অনেক কিছু করে। তো যে যেটাই করুক, এই এক্সট্রা কাজটা করতে হয়। তোমরা দেখবা যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা থিসিস করছে, গবেষণা করছে, বাট যারা অনার্সে পড়ছে তারা কিন্তু এই কাজটা করছে না। অ্যাকশন, গো। ওকে, পানি লাগবে, টিচারের জন্য পানি সাপ্লাই রাখো নি। হ্যাঁ, দেখো দাও। আজকে আমাদের ক্লাস নেবে সেহরিশ। আম্মু তুমি কি লিখছো? বাবু। বাবু বানাচ্ছ? তো বাবুর চোখ কোথায়? আচ্ছা, বাবুর পা কই?